গণভোট হয়তো হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন হ্যাঁ বা না এর উপরে হবে, ভালো কথা। সেটা যদি একই নির্বাচনের দিনে একই দিনই হয়, নির্বাচনটা হচ্ছে কোন সংবিধানে, নির্বাচনটা কোন সংবিধানে হবে সেটা তাকে ঠিক করতে হবে, পরিষ্কার। আবার একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এফেক্টটা কী? কারণ গণভোট আগে হলে তার আলোকে নির্বাচন হবে, আর যদি একই দিনে গণভোট এবং নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কোন আইনে, কোন বিধানে কিংবা কোন সংবিধানে হবে, এই প্রশ্নগুলার সমাধান করা খুবই জরুরি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থে। গত 17ই অক্টোবর 2025 শুক্রবার স্বাক্ষরিত হয়ে গেল বহু প্রতীক্ষিত জুলাই সনদ। সেই জুলাই সনদ কতটা বাস্তবসম্মত কিংবা এর আইনি ভিত্তি কি, এ বিষয়ে আলোচনা আগে হয়ে গেছে। যাই হোক, সেই আলোচনা হয়ে যাওয়ার পর এখন যে আলোচনাগুলো চলছে, আমি আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা দেখলাম। আমাদের একজন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে কিন্তু দূরত্ব নেই, এবং এটা বলছেন যেটা একটা গণতন্ত্রের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া। এই সব কিছু বলতে গিয়ে একটা পর্যায়ে বলছেন যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এই কারণে যে তাদের নিজেদের মতামত প্রতিফলিত হয় নাই বলে স্বাক্ষর করেনি। এই পত্রিকায় আছে সেটা। আবার এক জায়গায় গিয়ে বলছেন যে স্বাক্ষরের জন্য সময় আছে এবং আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সাথে, আশা করছেন হয়তোবা স্বাক্ষর করবেন। মানে বিষয়টা দাঁড়ালো কি, যাদের মতামত প্রতিফলিত হয় নাই বলে স্বাক্ষর করেননি বলছেন একজন উপদেষ্টা, আবার বলছেন আলোচনা চলছে হয়তোবা স্বাক্ষর করবে। তার মানেটা কি দাঁড়াইল? পরিষ্কার, তাদেরকে দিকে স্বাক্ষর করানো হবে যে কোনোভাবে, নাকি তাদেরকে রাজি করানো হবে? হোয়াট এভার দ্য ওয়ে ইজ। যদি বলতো যে তাদের মতামত প্রতিফলিত হওয়া সত্ত্বেও স্বাক্ষর করেনি, তাহলে একটা কথা। শুধু এখানেই শেষ নয়, এই আজকের বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটা, সেটা যদি আমি তাকায় দেখি যে আমরা কি নির্বাচনে যেতে পারছি কি না, সেই আলোচনাটা করার জন্যে বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন, আমাদের জনাব সালাউদ্দিন সাহেব বলছেন সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। মানে এই সাংবিধানিক পদ্ধতিটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক সময়। মানে সাংবিধানিক পদ্ধতি বলতে কি এখানে? যদি কোন সংবিধানটা? সবাই বলেন 1972 সালের সংবিধান। তবে একটু জিনিস পরিষ্কার করি, 1972 সালের সংবিধান 1972 সালে রচিত হওয়ার পর 17টা সংশোধন হওয়ার পর আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি, 90% জিনিস পরিবর্তন হয়ে গেছে। 72 সালে রচিত সংবিধান সংশোধন হতে 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 17তম সংশোধনীর পর এটা 90% সেই 72 সালের সংবিধান, অরিজিনাল 72 সালের সংবিধান নেই। এটাই সংবিধান, মানে অর্থাৎ এইভাবে পরিবর্তন হয়। নতুন লেখেন, পুরাণ লেখেন, এগুলা কথার কথা, কিন্তু পরিবর্তন এইভাবে হয়। মূল সংবিধানটা হলো একটা রাষ্ট্রের স্ট্রাকচার, তার পরিবর্তন যে কোনো সময় হতে পারে এবং জনগণের দাবি মোতাবেক টাইম টু টাইম হতেই হবে। এখন সেই যে সংবিধানটার কথা বলা হচ্ছে, সেই সংবিধানের কথা ছিল সংসদ ভেঙে যাওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচন। ইলেকশন কমিশনের কারো কোনো বিন্দু মাত্র অধিকার নাই যে সেই মেয়াদ পার হয়ে যাওয়ার একদিন পরেও তার মন গড়া তাদের নিজের মতো করে নির্বাচন দিবেন। তাহলে নির্বাচনটা ফাইনালি ফেব্রুয়ারি মাস 2026 সালের ফেব্রুয়ারি মাসে কিভাবে গেল? বর্তমান সরকার নিয়েছে। বর্তমান সরকার ওই সংবিধান মোতাবেক সরকার নয়, সুপ্রিম কোর্টের আলোকে উনি একজন বৈধ সরকার এবং উনি অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক, অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে। যদি ওই সংবিধানের কথা বলা হয়, তাহলে ওই সংবিধান কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয়। কেউ কেউ বলেন 142 সংবিধান, 142 অনুচ্ছেদ মোতাবেক 2/3 মেজরিটি সংশোধন করা যেতে পারে, সেটাও পারা যাবে না। এরপরে 7-এর কথায় গেলে দেখা যাবে যে সেখানে বলা আছে 142টাও কার্যকর করা যাচ্ছে না। অর্থাৎ এই সংবিধান
কেউ চালাইতে পারবে না। এই সংবিধান চালাইতে হলে ওই যে বৈধ প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওই প্রধানমন্ত্রী ওই আইন মোতাবেক উনি চালাবেন। সুতরাং এই মুহূর্তে ওই সংবিধান মোতাবেক এটা চালানোর কোনো সুযোগ নাই। কাজেই সংবিধান মোতাবেক নির্বাচন হইলে তারপরও তর্কের খাতিরে সংবিধান মোতাবেক নির্বাচন হইলে 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2026-এর মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা ছিল। এখন ওই সংবিধানের মধ্যে কেউ নাই। আমি বারবার কথাটা বলতেছি এবং এই ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে যদি ওই সংবিধান ধরা হয়। আর যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী সংবিধান মোতাবেক করা হয় তাহলে সেটাকে জুলাই ঘোষণাপত্র যেটা 5ই আগস্ট 2025-এ করা হয়েছে সেটা সংশোধন করে নির্বাচন কমিশন নিয়োগ এবং এই সরকারের মেয়াদ নির্দিষ্ট করে তার ভিতরে নির্বাচন করা যেতে পারে, তাইলে সেটা বৈধতা পাবে। সেকেন্ড ধাপ, আরেকজনে বলছেন আগে গণভোট পরে নির্বাচন। এই গণভোট নিয়ে আগে কথা হয়েছে, পরে নির্বাচন। হ্যাঁ, আগে যদি গণভোট হয়, কিন্তু সেখানে কথা আছে এই গণভোটে যেটা জুলাই সনদটাকে বাস্তবায়নের ব্যাপারে হ্যাঁ না যে ভোট হওয়ার কথা গণভোট, সেখানে নোট অফ ডিসেন্ট সহ যেহেতু গেছে এটা অনেক জটিলতা আছে। তারপরে গণভোট করার পর যদি নির্বাচন করে তাহলে জুলাই এই যে হাভানাটে যদি এটা বিজয় লাভ করে তাহলে সেটার আলোকে পরবর্তী সংসদ নির্বাচন হতে পারে। তাই আগে গণভোট পরে নির্বাচন, এটা বলেছেন জামাতের গোলাম পরোয়ার। এরপরে আসেন মাহমুদুর মান্না সাহেব কি বলছেন, গণভোট ভিন্ন দিনে হতে পারে। কথা তো চলছে ভিন্ন দিনে হতে পারে। ভিন্ন দিন বলতে আপনি কি বুঝাচ্ছেন? ভিন্ন দিন বলতে কি ইলেকশনের আগে, নির্বাচনের আগে গণভোট নাকি নির্বাচনের পরে গণভোট? যেহেতু আপনি ভিন্ন দিনে বলছেন, নির্বাচনের পরে গণভোট কেন হবে? তাহলে সেই গণভোটের ইফেক্টটা কি? আর আগে যদি গণভোট হয় তাহলে সেইটার আলোকে যদি নির্বাচন করতে যাবে কি না? অনেকগুলো প্রশ্ন। আবার মামুনুল হক সাহেব বলছেন সনদের আইনি ভিত্তি ছাড়া ভোট নয়। সনদের আইনি ভিত্তি অর্থাৎ এটাকে আইনি ভিত্তি মানে হচ্ছে এটা আইনি ভিত্তি দেবে এবং এই মোতাবেক নির্বাচন হবে, কোনো সন্দেহ নাই। যখন এটা আইনি ভিত্তি পেয়ে যাবে তখন এটার আলোকে নির্বাচন হতে হবে। কেননা ওই 72 সালের সংবিধান চালানোর কোনো সুযোগ এখানে নেই। নির্বাচন প্রসঙ্গ যেটা বা নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো এই 72 সালের সংবিধানে আছে এটা জাস্ট এখন থেমে গেছে, স্থবির হয়ে গেছে। ভালো করে সবাইকে চিন্তা করতে বলছি আমি এই কারণে, তা নয় এই গোজামিল দিয়ে একটা রাষ্ট্র চলবে না। গোজামিল দিয়ে পার্লামেন্ট পর্যন্ত যাবেন কিসের ভিত্তিতে? এটা আমি বহুবার বলে আসছি। সাংবিধানিক পদ্ধতি ভালো কথা, কোন সংবিধান ক্লিয়ার করতে হবে। 72-এর সংবিধান যেটা বলবেন পরিষ্কার, এটা চালানোর কোনো সুযোগ। এটা নিয়ে লম্বা ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, রিসার্চ হতে পারে, গবেষণা হতে পারে। এটা রাষ্ট্র নিয়ে হালকার কিছু বিষয় নাই। আবার সামান্তা এনসিপির একজন মহিলা নেত্রী বলছেন শক্তিশালী সনদ হচ্ছে না, অর্থাৎ সনদ শক্তিশালী হচ্ছে না। অর্থাৎ যে কথাটা আমি বারবার বলে যাচ্ছি, এনফোর্স করার মানে এই সনদটাকে এই স্বাক্ষর করার পর যদি এই সনদের বাস্তবায়ন করার জন্য কোনো রাজনৈতিক দল যদি আগ্রহী না হয় কিংবা ডিক্লিয়ারেশন দিয়ে দিলে করবো না, তাহলে এটা এনফোর্স করার ওয়ে কী? কাজে এটা কোনো শক্তিশালী বিষয়। এনফোর্স করার একটা গ্যারান্টি ক্লজ থাকতেই হবে, তা না হইলে এটা কোনো চুক্তি হচ্ছে না। এক, দুই হচ্ছে এই চুক্তির মধ্যে এই যেটাকে বলা হয়েছে যে জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি, যে চুক্তি বাস্তবায়ন করার জন্য কোনো ক্লজ নাই, গ্যারান্টর নাই বা গ্যারান্টি ক্লজ নাই, সেটা কোনো চুক্তি নয় এবং সিংহভাগ জনগণের সাথে এটার কোনো সম্পৃক্ততা করা হয় নাই। আবার দেখলাম জনাদ সাকি সাহেব বলছেন গণভোট ও নির্বাচন একই দিন হতে পারে সেটা ভিন্ন কথা, সেটা নিয়ে আমি ওনার মত উনি দিয়েছেন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গণভোট হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন হ্যাঁ বা না এর উপরে হবে, ভালো কথা। সেটা যদি নির্বাচনের দিনে একই দিনই হয়, নির্বাচনটা হচ্ছে কোন সংবিধানে, নির্বাচনটা কোন সংবিধানে হবে সেটা তাকে ঠিক করতে হবে, পরিষ্কার। আবার একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এফেক্টটা কি? কারণ গণভোট আগে হলে তার আলোকে নির্বাচন হবে। আর যদি একই দিনে গণভোট এবং নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কোন আইনে, কোন বিধানে কিংবা কোন সংবিধানে হবে? এই প্রশ্নগুলার সমাধান করা খুবই জরুরি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থে, সবার স্বার্থে এগুলা সমাধান
খুবই জরুরি। কাজেই নির্বাচনে যাচ্ছে তার আগে এই বিষয়গুলা এখনও যেহেতু চলমান, বিভিন্ন রাজনৈতিক দলের আছে এবং যারা যতজন এখানে বলছে তারা সবাই স্বাক্ষর করেছে জুলাই সনদে। তো জুলাই সনদে স্বাক্ষর করার পর এই বিতর্কটা যখন থাকে তখন ইট ইজ ক্লিয়ার যে নির্বাচনের যে ট্রেন্ডটা চলছে সেটা খুব গতি নিয়ে চলতে পারতেছে কি না আমার কাছে এখন প্রশ্নবিদ্ধ। অর্থাৎ নির্বাচনের ট্রেনটাকে শুধু নির্বাচনের নামে চালাইতে হইলে এই সমস্যাগুলার বা এই আলোচনাগুলার কিংবা এই বিতর্কগুলার একটা সুরাহা করে সকলে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের দিকে যেতে হবে। তা না হলে পরিষ্কার রাজনীতিবিদরাই বুঝিয়ে দিয়েলেন যে 17ই অক্টোবর জুলাই সনদ যে স্বাক্ষর হলো সেই স্বাক্ষরের উপর এই প্রশ্নগুলো আসার মানেই হচ্ছে ওটা শুধুই কাগজ, মানে একটা কাগজে স্বাক্ষর করা কাগজে থেকে যাবে। এটার বাস্তবায়ন আইনি ভিত্তি আজকে পর্যন্ত হওয়ার কোনো হয়েছে বা হবে এর কোনো নিশ্চয়তা নাই। হয় নাই তো বটেই, সামনে যে হবে তার গ্যারান্টি ক্লজও নাই। যে আপনি খেয়াল করবেন গত কয়েকদিন আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় মানে বেশ বড় সড়ো আগুন ধরছে এবং এই আগুনে হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সর্বশেষ যে কার্গো ভিলেজ যে আগুনটা হলো, এটা বলা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা পণ্য এখানে ধ্বংস হয়ে গেছে। এবং কখন একজন লোক মানে আপনার বাই এয়ারের জিনিসপত্র আনে, যেটা নাকি খুব জরুরি কিছু জিনিসপত্র আনে, মেশিনারি জানে, অনেক কিছু আনে। তো এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে। সরাসরি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, আর পরোক্ষ ক্ষতি যে কত হাজার কোটি টাকা এর হিসাব কেউ নেই। কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন এ পর্যন্ত তারা খুব বেশি একটা ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না। আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম এবং এগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় 4-5টা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে এবং ওদের আসলে মনে হলো শুরুতেই যদি আগুনটা নিভানো যেত তাহলে কিছুই হতো না। কিন্তু ওই ভেতরে ঢোকা যাবে না, অনুমতি দেওয়া হয় নাই, অমুক গেট বন্ধ, তমুক গেট বন্ধ, ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। এই যে অনিয়মগুলো, তো এইগুলো কি অন্য কোনো দিকে ইঙ্গিত করে কিনা, এগুলো আসলে কি হচ্ছে? না, এটা খুব সিগনিফিকেন্ট। মানে ধরেন পরপর ঘটলো তো একদিন পরপর। আপনি মিরপুরের ঘটনা দেখেন, কেমিক্যাল গুদাম দেখেন, নর্মাল কোনো আগুন না, একটা গার্মেন্টস এ হলে ঠিক আছে, গার্মেন্টসটা পড়লো, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমিক্যাল। তারপরে চট্টগ্রাম ইপিজেডে দেখেন মেডিকেল কেমিক্যাল, এবং মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো 17 ঘন্টা চট্টগ্রামে। ঢাকা মিরপুরে লাগলো আপনার লম্বা সময়, 16 জন মারা গেল। এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যেন গার্মেন্টস এর কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য না, এখানেও সেই মানে অনেক দিন পড়ে থাকা যে কেমিক্যাল, সেই কেমিক্যালে আগুন লাগার কারণেই এইরকম ভয়াবহতা। এবং দীর্ঘ 27 ঘন্টা পর আজকেই বোধহয় মানে আগুনটা পুরোপুরি নিভল। আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে। তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না, এটা আমি পরিষ্কার না। সবচেয়ে বড় কথা হলো যে পরপর খুব টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ, সেই পরিস্থিতিটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যায় না। কিন্তু মানে প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম। এর কোন রাজনৈতিক সূত্রতা আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায়, আপনি মিরপুরের কথা বাদ দেন, আপনি ইপিজেড এর মতন এলাকায়, তারপরে এই কার্গো ভিলেজে তার নিজস্ব অগ্নি নির্বাপনের ইয়ে থাকবে না, এটা তো খুব আশ্চর্য ব্যাপার। যে হঠাৎ করে তো আর ধূপ করে সমস্ত চলবে না, এক জায়গা থেকে সূত্র হয়, তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না? মানে এমন তো না যে গভীর রাতে লাগছে, তাও না, বেলা আপনার 2:30টার সময়, 2:30টার সময় দিনে দুপুরে হইলো, সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না। এটা অদক্ষতা। আপনি এখন
ষড়যন্ত্র বলতে পারেন, নাশকতা বললে সরকার একটা সেফগার্ড থাকে যে তাহলে দায় মুক্ত হয়ে যায়, কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা, এটা তো মানে সাংঘাতিক রকম মানে আগুন দিয়ে দেখা দিচ্ছে যে কত বড় মানে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছি, যে এমন একটা জায়গায়। তারপর দেখেন আরো দুঃখজনক কি প্ল্যানিং, কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোঁয়ায় আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল। এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হইলে সাধারণত বন্ধ হয়, আমরা দেখি আন্তর্জাতিক ভাবে। আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে, বন্ধ হয়ে গেল মূল। আর ঢাকায় কত বিপজ্জনক, বহির্বিশ্বের সাথে যোগাযোগের মানে রাজধানীর যোগাযোগের একটা মাত্র বিমানবন্দর, আশেপাশে কোনো ছোটখাটো বিমানবন্দর নাই। আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি, ব্যাংককে দুইটা বিমানবন্দর আছে এবং দুটাই আন্তর্জাতিক। তা আপনি তেজগাঁও আপনার ছিল, সেটা আন্তর্জাতিক ছিল, সেটাকে আপনি শেষ করে দিলেন। মানে কত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন ওই তেজগাঁর এয়ারপোর্টের কোনো খবরই নেই। ওখানে কিছুদিন আগেও, আজকে 10-12 বছর আগেও ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স ওঠানামা করতো, এখন সেটাও নাই। সেটার অস্তিত্ব আছে কিনা জানি না। এখন ওই এক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওটা বিমান বাহিনীও ব্যবহার করে, সাধারণ পরিবহনে ব্যবহার করে। তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা ধরেন আর একটা সংকট, কিন্তু আপনার এই যে এক ধরনের নাশকতা শ্রেণীর বা দৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা, যার একটা সূত্র পাওয়া যায়, সেইগুলো কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে। একটা সাধারণ সমীকরণ করা যায় যে যেহেতু শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা, সামনে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার, সবগুলোকে প্রলম্বিত করা, বিঘ্নিত করা, অন্য কোনো পক্ষ এসে যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেয়, তেমন একটা পরিস্থিতি তৈরি করছে। আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস করছে, ট্রেনটা মিস করছে। সেটা কি ছিল, প্রথমেই ঠিক করে ফেলা যে আমি কি করব, এবং অনেক কিছু করছে, কিন্তু সেই আসল জিনিসটা যেটা নির্বাচনটা কবে হবে, নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে, তার কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউস আকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন, কি সহকারী, অ্যাসিস্ট্যান্ট সহকারী, সহকারীর সহকারী, এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রী পদমর্যাদা, সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের দেখেন এত অর্থ খরচ, যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হয়েছে, কত ব্যয় হইতো একটা বিদেশ সফরের, তার কোনো তথ্য আজ পর্যন্ত তারা প্রকাশ করে না। কারণ তাদেরটা প্রকাশ করতে গেলে তো নিজেদেরটা আবার প্রকাশ করতে হয়, সে কারণে ওইটাও বলেন। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন তো, এই যে অন্য অন্য সরকারের মতো এরাও এসে নিয়ে শুরুতেই বললো সবাই সম্পদের হিসাব দিবে, সম্পদের হিসাব জানে কে? দেখেন এরাও তো ধরেন ইলেক্টেড, তারপরে তাহলে এরা তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সবাই বিশেষজ্ঞ, স্বভাব মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে, তারা মানে জাতির প্রয়োজনে আসছে। এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসা লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না, কি দুর্ভাগ্যজনক। তাহলে যারা রাজনীতি করে, আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো যায়, তো তারা না হয় দেয় না, একটা যুক্তি থাকতে পারে, কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে আমি এটা বুঝলাম না। মানে কি স্বচ্ছতা, কি জবাবদিহিতা। না, একটাই যুক্তি, যে হিসাব দিলে ধরা পড়ে যাবো যে সে একটা চোর, আর কোনো যুক্তি দেখি না। এক্স্যাক্টলি। এবং দেখেন আপনি অন্য কোন ইভেন 1/11-এর সময়ও যারা সরকার চালাইছে, সে সরকারের মানে যারা মানে ইয়ে ছিল, উপদেষ্টা ছিল, তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই। আর এখানে দেখেন ওরা তো 2 বছর ছিল, আর এরা 1 বছর হইতে না হইতেই দেখেন কত রকমের অভিযোগ মানে আসতেছে, যেগুলোর আবার তদন্তও হচ্ছে না। তা যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে, তারা বিগত আমলের কি তদন্ত করবে, কি নির্দেশনা দেবে? আমি দেখতেছি একটা মন্ত্রণালয়, আপনি বলেন তো কয়টা মন্ত্রণালয়ের আপনি দুর্নীতির হিসাব শ্বেতপত্র তুলে ধরলো? একটা মন্ত্রণালয়ের শ্বেতপত্র আছে? কতগুলি মিনিস্ট্রি, এতগুলো মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রির আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই রিয়া হাই, গত 15 বছরে এই মিনিস্ট্রির এত সম্পদ চুরি হয়ে গেল, এত ধ্বংস হইলো, এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো। একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে। আপনি এমন একটা সরকার
যে সরকার কোনো দৃষ্টান্ত না রেখে চলে যাবে। মানে তারা তো একটা কিছু মডেল দিবে, কি মডেল দিবে? উনাদের মডেল একমাত্র যে তারা ব্যতিক্রম ধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের। এখন দেখা গেল জোড়াতালি, এনসিপি অভিমান করতেছে, আচ্ছা ওদেরটা অংশগ্রহণ করো, আচ্ছা 4 দলে করতেছে, স্বাধীনতার ঘোষণাপত্র আছে ওইটাও নাও, গণফোরাম নাও, ওইটা এরটা নাও ওরটা নাও, নিয়ে আপনি সবগুলি মিলে বলেন যে এই হচ্ছে সংস্কার। এটা হইলই না, আজব ব্যাপার। আচ্ছা, এই আগুনের ব্যাপারে আরেকটা কথা বলি। এটা হলো কি, অনেকে বলতেছে যে এই সরকার তো যেমন ধরেন আপনার আমাদের যে সমুদ্র পোর্ট, যেটা নাকি সম্পূর্ণভাবে লাভজনক একটা পোর্ট ছিল, তারপরে সেটা নেভির হাতে দিল, নেভিটাকে আরো লাভ করলো, মানে আরো লাভ দেখালো, তারপরেও এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায়। কিভাবে এই বিদেশের কাছে দিল, কোনো টেন্ডার হলো কিনা না হলো, আমার মনে হলো ভালো অতএব দিয়ে দিলাম, এই যে একটা পদ্ধতি। এখন অনেকে আমাকে এমনও বলতেছেন, এই যে কার্গো ভিলেজের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো, এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখিয়ে এইটারও নাকি আবার ব্যবস্থাপনা বিদেশি কাউকে দেওয়ার একটা পরিকল্পনা নাকি হচ্ছে, এরকম বলা হচ্ছে। এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেলার দেখবেন, সালমান এফ রহমানের ম্যাক্সিমাম জি। থেকে শুরু করে সব জায়গায় উপর পর্যায়ের যত কর্মকর্তা সব বিদেশি, যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি, কিন্তু বিদেশি। তো তো এই ইউনূস সাহেবও অনেকটা তার সরকারেরও এরকম মডেল, যে বাংলাদেশের এত বছর 54 বছর পার হওয়ার পরও কারোর কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সব বিদেশ থেকে হয় প্রবাসী বাংলাদেশি না হয় বিদেশি এনে ভরায় ফেলা, এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে, তারা মডেল করবে। মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক, এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো। শেখ হাসিনার সময় মহিউদ্দিন চৌধুরী সেও আন্দোলন করলো, বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা, আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য, আগে সেটা দেখা হোক, দরকার হয় যদি ঘাটতি থাকে ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দিই, তারা সেইটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য, এবং এটাই হবে দেশের একটা মর্যাদা। কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে, যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো দক্ষতা নেই, যা কিছু সম্ভব সব বিদেশিরা। এটা একটা অদ্ভুত, এইটা হলো, এটা যদি দেশপ্রেম হয়, এটা যদি সংস্কার হয়, এটা যদি হয়, তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে। আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন, তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকলো কোথায়? এটা হলো প্রশ্ন। জি। আর আমি এখন শেষ প্রশ্নটা আপনি করতে যাচ্ছি, এগুলোতে নানা প্রসঙ্গ আছে। সর্বোপরি যেটা নিয়ে মানুষ আসলে উদ্বিগ্ন, মানুষ সবাই যেখানে যেখানে যাবেন সবাই একটা প্রশ্নই করে, যাই দেখা হলে পরে, ভাই নির্বাচন কি হবে? আবার যখন বলে হ্যাঁ হবে, এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? তো এই যে প্রশ্ন, এই যে দুটো অবধারিত প্রশ্ন, এই প্রশ্নের ব্যাপারে আপনার এখন এই চিন্তাটা কি? আসলে কি নির্বাচন হবে? হইলে কি ফেব্রুয়ারিতে হবে? দেখেন, দুইটা প্রশ্ন। একটা হলো আপনি 10 জন মানুষকে বলেন ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে। আরেকটা প্রশ্ন করবেন যে ভাই নির্বাচন হইলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? আমার ধারণা যদি 10 জনকে জিজ্ঞাসা করেন 9 জনই বলবে যে না ভাই সেটা হবে না। তাহলে দেখেন কত বড় বিপজ্জনক। একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে, আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে, এটা কেউ মনে করে না। কেন মনে করে না? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বড় দল হিসেবে বিএনপি এখনো সংগঠিত না। বিএনপি কালকে দেখলাম যে আপনার সিলেটের আহ, মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে, সেখানে 80 জন ছিল। আপনি বলেন সিলেটের কয়টা আসন? 8টা 10টা, মানে 80 জন। তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো 4 জন 5 জন 6 জন 7 জন করে হলো মনোনয়ন প্রত্যাশী। এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন। তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য, এবং সবাই যার যার মতন শক্তিমত্তা প্রদর্শন করবে, এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে। এইটা তো একটা দিক গেল। তারপরে জামাতের
জামাত হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী, যত আগায় আসতেছে জামাত তত বেশি কিন্তু আরো সংঘাতটা তীব্র হচ্ছে। কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষে অর্ধ শতাধিক আপনার আহত হয়েছে, সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার 3.5 মাস আগে, আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এখনো পর্যন্ত মব চলতেছে। আপনি মবটা ঠেকানো গেল না, প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে, কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়, তারা কোন রকম দায়সারা গোছের কাজ সারতেছে। এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে। তাহলে কত আর্মি আছে? 300 আসনের নির্বাচন, আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন? এইটা মানে অসম্ভব ব্যাপার। তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়, বলা হয় যে পিআর ছাড়া নির্বাচন যাব না, তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে কি করে? এই কারণে মানুষের মধ্যে ধারণা যে না, যেই ক্যাচাল লাগতেছে তাতে মনে হয় নির্বাচন সময় মতো হবে না, এবং নির্বাচন হলেও সেই নির্বাচনটা হবে অত্যন্ত সংঘাতপূর্ণ। এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে, এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত 3টা যে গোলমেলে নির্বাচন 14, 18 এবং 24, তার বাইরে একটা ভালো নির্বাচন হবে এইরকম কিন্তু আশাবাদ মানুষের মধ্যে নেই। ভূমি যে বঙ্গবন্ধু ভবন, সেটাকে যে নির্মমতা, পৈশাচিকতা এবং নারকীয়তার মধ্য থেকে গুড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, লুণ্ঠন করে যে বিভৎসতা দেখানো হয়েছিল তা ইতিহাসে বিরল। এর পরবর্তীতে সেখানে লুঙ্গি ড্যান্স জাতীয় যত প্রকারের নগ্ন বর্বর আচরণমূলক কর্মকাণ্ড করা যায় তাও করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে এই ভবনকে গুড়িয়ে দেওয়ার নেপথ্যের অনেকগুলি অধ্যায়। সে বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। ধানমন্ডির 32 নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে কোনো কারু ছিল না। প্রতিশোধ, প্রতিহিংসার 2টা দল একত্রিত হয় শীর্ষ পর্যায়ে। এক দলের ক্ষোভ ছিল ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাড়ি থেকে তাদের উচ্ছেদ করে দেওয়া, তার প্রতিশোধ হবে বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া। আর এক দলের ক্ষোভ ছিল 1971 সনে তাদের যে ভয়াবহ পরাজয় হয়েছে, তাদের স্বাধীন পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সেই ধ্বংসের সকল পরিকল্পনা 1962 সাল থেকে শুরু করে 66 সালের 6 দফা, যেটাকে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা বলা হয়, আইবের মার্শাল্লা বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এবং বাঙালি জাতিকে তার ভবিষ্যৎ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধুর যে 7 মাসের ঐতিহাসিক ভাষণ এবং 26শে মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা সহ সবকিছুই পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সূতিকাগার ধানমন্ডির 32 নম্বর রোডের বঙ্গবন্ধু ভবন। অতএব এটাকে গুড়িয়ে দিয়ে অন্তত আত্মতৃপ্তি হবে যে আমাদের পেয়ারে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে জায়গার থেকে এই শিকড়কে আমরা ধ্বংস করে দিলাম। এই দুই পক্ষের শীর্ষস্থানীয় কিছু লোক একত্রিত হয়েছিলেন, অ্যাজ এ হোল গোটা দল না। তাদেরকে এই কর্মসূচিতে উদ্বুদ্ধ করেছেন কিছুটা উগ্র চিন্তা চেতনার অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা, ইসলামের নামে জঙ্গি চিন্তা চেতনার একটি গ্রুপ,
এবং তাদের সঙ্গে সমন্বিত হয়েছিল বিদেশে থাকা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু চাকরিচ্যুত, বরখাস্ত, পলাতক সেনা কর্মকর্তারা। সম্মিলিতভাবে তাদের কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে এই ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব হবে। তবে তাদের পক্ষ হয়ে যারা প্রক্রিয়ার ভিতরে ছিল তারা নানারূপ শর্ত দিয়েছিল। সেই শর্ত অনুযায়ী বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়েছিল। প্রশাসন যাতে নির্বাক থাকে সেজন্য ডিপ্লয় করা হয়েছিল দায়িত্বশীল লোক। এমনকি প্রশাসনিক কাঠামোর কেউ যাতে বাধা না দেয় সে ব্যবস্থাও করা হয়েছিল। কারা অংশগ্রহণ করবে, তাদেরকে কিভাবে মোটিভেটেড করতে হবে এবং সেক্ষেত্রে বিপুল বিনিয়োগ করার ফুয়েল দেশে, দেশের বাইরে দুই জায়গার থেকে ব্যবস্থা করা হয়েছিল। এবং এটার মনিটর করার জন্য একটা ছোট্ট টিম করা হয়েছিল। অ্যাজ এ হোল বড় দুই পার্টির সমস্ত নেতৃত্বর কাঠামো এটার সঙ্গে ইনভলভ ছিল না। মধ্যবর্তী ভূমিকায় ছিল যারা, তারা ওইভাবে পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, কিন্তু কোঅর্ডিনেশন করা, প্ল্যানিং করা, প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা সব কিছুতেই তারা দায়িত্বরত ছিল। তারা কোমলমতি ছাত্রদের এক অংশকে ব্যবহার করেছে, আর এই ব্যবহারের জন্য যা কিছু বিনিয়োগ সেটা তারা করেছে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের বুঝতে বাকি নেই। মনিটর করা হয়েছে কয়েকটি স্থান থেকে। অবসরপ্রাপ্তরা, ইন সার্ভিসওয়ালারা, দেশের ভিতরে, দেশের বাইরে, এবং চুক্তি অনুযায়ী কাজ করার প্রতিদান হিসাবে যারা এই পরিকল্পনা প্রণয়ন করেছে, যারা ছোট্ট টিম ছিল, তাদেরকে সমস্ত ঝামেলা থেকে নির্ঝঞ্ঝাট করে ইরানের কর্তারা যেভাবে বাইরের থেকে ফিরে এসেছিল দেশে সেভাবে নিয়ে আসা হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হবে। এমনকি রাষ্ট্রীয় নেক্সট সরকার গঠন সহ যা কিছু করণ, পরবর্তী নির্বাচন, পলিসি মেকিং সবটা তাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। সেই শর্তে এত কিছু ঘটে গেল। এখন তাদের অভিমান, কই আমাদের সঙ্গে তো কথা রক্ষা করা হলো না। আর চুক্তিভুক্ত অপর পক্ষ বলছে কোর্টে না যাওয়া সত্ত্বেও তোমাদের সব মামলা থেকে খালাস, সাজা হয়েছে সে মামলার থেকেও খালাস। পত্রিকাগুলো প্রথম পাতায় তোমাদের কাছে মাপ চেয়েছে, তোমাদের কথায় বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করা হচ্ছে, তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে। আর তাদের বক্তব্য, না আমাদের বিষয় কি করা হলো, এ নিয়ে গোস্বা হয়েছে, মান অভিমান পর্ব চলছে। সে কারণে ইদানিং সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত টিম চুক্তিভুক্ত দুই দলের বিরুদ্ধে যথেচ্ছাচার, গালিগালাজ, সমালোচনা করে চলেছেন। তারা তো নতুন পার্টিও করার স্বপ্ন দেখছেন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো কিছু লোকদের নিয়ে, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সহ আরো অনেককে নিয়ে নতুন ধারার কিছু করার স্বপ্ন তাদের ভিতরে এখনো আছে। এই অভিমানকে দূর করার জন্য চুক্তিভুক্ত দুই পক্ষ এখন টিম পাঠাবার চিন্তা করছেন তাদের কাছে। অভিমান দূর করে কিভাবে একটা সমন্বয় করা যায়। ইতোমধ্যে এদের বিরুদ্ধে বিএনপির এবং জামাতের যারা কথা বলতো তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এইসব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। এই ওয়ার্নিং দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, ফলে তাদের মুখে কষ্টে এখন আর তারা এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো কথা বলেন না, বরং তারা একচাটিয়ে বলে যাচ্ছেন। তাদের ভিতরে ফয়সালা কি হবে আমি জানি না, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে থাকা
সরকারি চাকুরিরত ব্যক্তিদের জন্য নির্ধারিত বাসা থেকে আইনি লড়াইয়ে হেরে গিয়ে উচ্ছেদ হওয়া অথবা চলে যাওয়া, সেটার প্রতিশোধ কি এটা হতে পারে? ওই বাড়িতে পরিকল্পনা না হলে ওই বাড়ির বাসিন্দা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন না করলে যে সকল পদের গরিমা করেন সেই সকল পদে যাওয়ার মতো অবস্থা হতো? কোনোদিন না। এত অকৃতজ্ঞ, এত নেমক হারাম, এত বিশ্বাসঘাতকতা এবং এত ভয়ঙ্কর প্রতিহিংসা চরিতার্থ করার পরিকল্পনা করে ৩২ নম্বরকে গুড়িয়ে দেওয়া হলো। এই প্রতিহিংসার রাজনীতির স্পষ্ট বিভাজন হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট। সমূলে নিপাত করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রের অংশগ্রহণে ভাড়াটিয়া লোক এনে নিজেরা মনিটর করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করার চেষ্টা। রাখে আল্লাহ মারেকে। বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাকিস্তান করতে যারা চেয়েছিলেন, যারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন, তারাও কিন্তু সফল হননি। বাংলাদেশ কিন্তু একটা আনপ্রেডিক্টেবল জায়গা। এখানে জনমতের, জন ইচ্ছার বাইরে কোনো কিছুই চাপিয়ে রেখে সফল হওয়া যায় না। অতীত তাই বলে। ৩২ নম্বরকে গুড়িয়ে দেওয়ার বর্বরতা কাল থেকে কালান্তরে আপনাদেরকে বিষাক্ত তীরের মতো বিদ্ধ করবে। বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন তার সত্তাকে হত্যা করা যায়নি, বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি ভালোবাসা, একটি ইনস্টিটিউশন, একটি মুক্তির পাথেয় ব্যক্তি বঙ্গবন্ধু শেষ কথা না। একইভাবে ৩২ নম্বরকে গুড়িয়ে দিলে হবে কি? সারা বাংলাদেশে তো বঙ্গবন্ধু ভবন, কোন বাড়িতে কোন গ্রামে নাই যে বঙ্গবন্ধুর ভক্ত পাওয়া যাবে না? আর দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করা, এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। আনপ্রেডিক্টেবল এই বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায়। নিয়তি, স্রষ্টাও অনেক কিছু দেন। আপনারা প্ল্যান করে যা করেছেন, মনে রাখবেন, ম্যান প্রপোজড, গড ডিসপোজড। মানুষ পরিকল্পনা করে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে বিষয় নিয়ে কথা বললাম, এই বিষয়গুলি বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার ব্যক্তিগত অভিমত নয়, তবে অনেক বিশ্বাসযোগ্যতা থাকায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু, বাঙালি জাতি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নবজীবন দানকারী শেখ হাসিনা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এটা ক্ষয় করা যায় না। অন্ধকার থেকে আলোকবর্তিকা নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কোটি কোটি মানুষকে বিনাশ করতে পারবে না। বঙ্গবন্ধু বিনাশ হবে না। বঙ্গবন্ধু কর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন, গত ২-৩ মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না। তারা টেলিফোনই করছেন না। এই গেল এক। ২ নম্বর হলো যে যারা জেলখানাতে ছিলেন, যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান, যেমন ধরুন শাহজাহান খান সাহেব, হাসানুল হক ইনু সাহেব, তারপরে রাশেদ খান মেনন সাহেব, আমির হোসেন আমু, অলমোস্ট সবাই, ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক, মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, যেভাবে ইস্ত্রি করা, একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়ে অনেক সুন্দর। আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সালমান এফ রহমান সাহেব, তারপর আনিসুল হক সাহেব,
হাসানুল হক ইনু বা অন্যান্য যারা আছেন, নিয়মিত যারা পাঞ্জামা পরতেন, শাহজাহান খান সাহেব সহ, তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল, এখন তাদের পোশাক আরও পশ। মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি, নতুন পাজামা, একেবারে ইস্ত্রি করা, ধবধবে পরিষ্কার। দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে, কারোর মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের 2-4 জনকে ফাঁসিতে লটকানো হবে, কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে কোনো রকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে ভয় পায় মানুষ, বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়া মশার কথা শুনলে, যারা একবার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে, তারা মশা দেখলে খুব ভয় পায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন, তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই, বরং যেভাবে যোগ করছেন, ঠাট্টা করছেন, মস্কারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে আওয়ামী লীগই ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন। আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন। এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হলো, কিন্তু তাতে তিনি দমলেন না। আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন, কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুকু পর্যন্ত, এর বাইরে কোনো রকম আবেগ, উৎকণ্ঠা, ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি। একইভাবে কামাল মজুমদার, মিরপুরের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, উনিও প্রথম দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেন, কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলাম মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন, আবার মন্ত্রী হবেন, আবার ইলেকশন করবেন। এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে। দলের যে সকল তরুণ তুর্কি, তার মধ্যে একমাত্র জুনায়েদ আহমেদ পলক ছাড়া মোরালের সবাই খুব চিয়ার্স মোডে আছে। এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে, কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন, হাজী সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম, তার কথা চিন্তা করেন, আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি, কবিরুল হক তালুকদার মুক্তি, নড়াইলের যে এমপি, এদের হাঁটা চলা, চালচলন, কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই, শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত, বিএনপি, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না, অথচ 2024 সনে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। দীপুমনির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন, হাসানুল হক ইনু যেভাবে মস্কারা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না, এটা রীতিমতো ঠাট্টা, যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন, তো খুব দ্রুত আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, কাজেই আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন। তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে। এবার আসুন তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন, যেমন ফজলুল বারী আছেন, অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন, তারপরে সেই নিজু মজুমদার কথা বলছেন, তারপরে নবনীতা চৌধুরী, সুলতানা রহমান, এরপরে জনাব হাসনাত, সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু, অস্ট্রেলিয়াতে থাকেন, সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন, তারা এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী, আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু 1 বছর আগে যারা পালিয়েছিলেন
তাদের কণ্ঠে যথেষ্ট ভয় ছিল, ভীতি ছিল, আতঙ্ক ছিল, চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল রীতিমতো। আমরা বরিশালের ভাষায় যেটিকে বলি ভ্যাসকাইয়া, মানে চেহারা ভ্যাসকাইয়া গিয়েছিল, চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। এখন সেখানে মনে হলো যে আজকে ঘি মাখা হয়েছে, অথবা সবেমাত্র আপনার একজন মানুষ 19, 20, 21 বছর বয়সে, মানে টিনেজটা যখন শেষ হয়, 19 বছর বয়সে টিনেজ, 20 বছর বয়সে বা 21 বছর বয়সে নারী এবং পুরুষের মধ্যে একটা নবযৌবন দেখা দেয়, চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেয়। এবং ওই সময়টাতে সবচেয়ে কুৎসিত পুরুষটি তিনিও বা নারীটি তিনিও সবচেয়ে সুন্দর থাকেন। তো সেই অবস্থাতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে খুব বিমলিন দেখাচ্ছিল, বিধ্বস্ত দেখাচ্ছিল, দেশের বাইরে যারা চলে গেছেন তাদের সবার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে। আমি সময় রেজাউল করিম সাহেবকে দেখলাম, তারপরে আমিনুল ইসলাম আমিন তাকে দেখলাম, এস এম কামাল হোসেনকে দেখলাম, বাহাউদ্দিন আসিমকে দেখলাম। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখলাম। অসাধারণ, মানে জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ভাষায় কথা বলছেন এবং তার মধ্যে যে আত্মবিশ্বাস চলে এসছে এবং যেভাবে তিনি আবার যুদ্ধ করার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন, বাংলাদেশে থেকে আওয়ামী লীগের সবচেয়ে যখন সুসময় ছিল এবং তিনি সবচেয়ে যখন সুন্দরতম অবস্থানে ছিলেন মন্ত্রী, তখনও তার চেহারা শুরুতে এমন লাবণ্য এবং তার কণ্ঠে এমন লালিত্য এবং এতটা আত্মবিশ্বাস আমি নানক ভাইকে কখনো দেখিনি। আমার তো মনে হয় যে কিছুদিন পরে যদি অলনে ছাড়েন, তুফাইল সাহেব হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন এবং রাজপথে নেমে যান, আমি খুব আশ্চর্য হব না। এই রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, এদের মধ্যে কী জাদু আছে, এরা কি বান জানে, কি টোনা জানে, কি তাবিজ কবাজ এরা করে, যে হঠাৎ করে একেবারে কবর থেকে বের হয়ে যেভাবে তারা একেবারে নবযৌবন লাভ করে, অনেকটা ফিনিক্স পাখির মতো। এ কি অদ্ভুত একটা ঘটনা। এরপর যদি সবার শেষে আপনি পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন, তো পুতুল এভাবে কোনো কাজ করছে না, কিন্তু জয় যথেষ্ট ম্যাচিউরড আচরণ করছে। আর শেখ হাসিনা, মানে অবাক ব্যাপার হলেও তার মধ্যে আমি সবসময় একটা তরুণীর সুলভ মনোভাব দেখেছি। ইভেন 2024-25 সনে 24 সনে একার ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টমি করতেন, তিনি যখন কৌতুক করতেন বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন, তখন মনে হতো যে তার বয়স 21-22 বছর। তার হাসি, তার কণ্ঠস্বর, মানে বুড়ো হলে মানুষ একটু কাঁপা কাঁপা ভাষায় কথা বলে, এলোমেলো হয়ে যায়, কণ্ঠটা কাঁপতে থাকে, হাসতে গেলে বিশ্রী লাগে, কিন্তু শেখ হাসিনার কোনো রকম চেহারাতে বিকৃতি ঘটেনি একদম শেষ দিন পর্যন্ত। তার হাত, তার পা এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ। মানে আশা ভোসলে এখন 100 বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিলরুবা, বিখ্যাত গান, জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা, বা ইয়াই রে, মানে কি যে হৃদম আশা ভোসলের কণ্ঠে, কল্পনাই করা যায় না। তো ইয়াই রে এই যে গানটা, প্যার প্যার করতে করতে দিল দিয়ে দিয়া, মানে অসাধারণ যে সকল মেলোডি গানগুলো 100 বছর বয়সে এখনও মঞ্চ কাঁপিয়ে আশা ভোসলে গাইতে পারেন। কিংবা মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন, একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথাবার্তাগুলো বলছেন, মনে হচ্ছে সারে গামা পা দা নি সা, এর যে তাল লয় ছন্দ, মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটাও এলোমেলো হচ্ছে না। কোথায় রাগ হতে হবে, কোথায় ভয় দেখাতে হবে, কোথায় থামতে হবে, কোথায় পয়েন্ট করতে হবে, এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন, আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছেন, গবেষণা করে কথাবার্তা বলছেন, এর অর্ধেক পরিশ্রম যদি তিনি 2009 থেকে 2024 সন পর্যন্ত করতেন, তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো, সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো। এখন তার রাগ নিয়ন্ত্রিত, তার কণ্ঠ নিয়ন্ত্রিত, এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন, সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন। আর এটার ফলে কি হলো, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে।
এবং তারা অনেকে মুখ ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না, শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না, ইত্যাদি নানা রকম যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি। দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য যাকে বলা হয় অনুমতি দিয়েছে, এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী মানে মেনটেন করার জন্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেয়া হবে। এখন আপনার কি মনে হয় যে জামাতকে ভয় পেয়ে, এনসিপিকে ভয় পেয়ে, জাতীয় পার্টিকে ভয় পেয়ে তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়ার সিকিউরিটির জন্য এই আয়োজন নেওয়া হচ্ছে? অবশ্যই নয়। তারা ভয় পাচ্ছে, বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, এবং সেই আওয়ামী লীগকে 1 বছর পরে তো ভয় পাওয়ার কথা না, গত 1 বছরে তাদের ভয় আরও কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা, এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম, নিশানা, গন্ধ, এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা, কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে? আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে, আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই। আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন, মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে, ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভোগাবে, এবং এটাই নিয়তি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আওয়ামী লীগের পতন হবে, এবং আজকে জামাতের যে অবস্থা, এবং জামাত যেভাবে আইসিটি মানে এই যে যা কিছু করছে, তো এই বিষয়টি শেখ হাসিনা টের পাননি, কিন্তু 2012-13 সনে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু টের পেয়েছিলেন, এবং মুনতাসির মামুন 71 টেলিভিশনে বলেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু নয়, এমন একদিন আসবে যখন আওয়ামী লীগের বিচার জামাত করবে, এবং আমরা যেভাবে এখন যুদ্ধাপরাধীদের বিচার করছি ঠিক একই প্রক্রিয়ায় আমাদেরও বিচার তারা করবে। এই অসম্ভব, বাংলাদেশে অসম্ভব বলে কিছু নেই। এটা হলো রাজনীতির দার্শনিকতা। তো এখনও বাংলাদেশে যারা প্রায় লাখখানেক লোকের তারা সমাবেশ ঘটিয়ে ফেলার পরিকল্পনা নাকি করেছিল, ওই দিনে মানে 24শে সেপ্টেম্বর যখন আওয়ামী লীগের অন্তত 244 জনকে পুলিশ গ্রেফতার করে ফেলে একটা মিছিল সংগঠনের জায়গা থেকেই, ফার্মগেট থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে, এবং সেই 244 জনকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে নানা রকম প্রশ্নের মাধ্যমে যখন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে তারা হয়তো আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের মিছিল সাজানোর এবং মিছিল রাজপথে নামিয়ে ফেলার যে নেটওয়ার্ক, সেটা এক রকমের ভেঙে দিতে সক্ষম হয়েছে, তখন এই সপ্তাহ 3 মাথায় আওয়ামী লীগ আবারও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একত্রে নানা সময়ে দিনের নানা ভাগে দিনে দুপুরে প্রকাশ্যে যানজটের মধ্যে, জনসমাগমের মধ্যে মিছিল বের করে নিয়ে আসে, এবং এর ফলে স্বাভাবিকভাবে আবারও ইউনূস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম নড়ে চড়ে বসেছে। দেখেন, আওয়ামী লীগ যেই জায়গাগুলোতে মিছিল করেছে সেই জায়গাগুলোর কথা যদি একটু বিবেচনা করি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে মিছিল হয়েছে, শনির আখড়া এলাকায় মিছিল হয়েছে, ওয়াডির জয়কালী মন্দির এলাকায় মিছিল হয়েছে, এছাড়া ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার, তেজগাঁও শিল্পাঞ্চলের মিছিল, 7 রাস্তা মোড়, এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল, উত্তরা 3 নম্বর সেক্টর, আগারগাঁও বেতার ভবন কিংবা রমনার মৎস্য ভবন এলাকার মিছিলগুলোর কথা সংবাদ মাধ্যমে রিপোর্টেড হতে দেখা যাচ্ছে। মতিঝিলের দিলকুশাতেও একটা মিছিলের কথা আমি পত্রিকায় দেখছি। তো এই অবস্থায় অন্তত 11টা স্পটে মিছিল হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে। তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হচ্ছে যে অন্তত রাজধানীর 35টি স্পটে একসাথে মিছিল করেছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফেসবুক পেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো দেখলে আরেকটা জিনিস আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে আওয়ামী লীগ একরকম যখন
6টি মানবাধিকার সংগঠন একসাথে চিঠি লিখে ইউনূস সরকারকে বলেছে যে তারা মনে করে ইউনূস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, এই কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে তারা মানবাধিকার বিরোধী কার্যক্রম মনে করে। তারা মনে করে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। এছাড়া মানবাধিকার সংগঠনগুলো এই যে স্পষ্টতই সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো মানবাধিকার সংগঠনগুলো যে ইউনূস সরকারকে পরিষ্কার করে চিঠি লিখে বলছে যে একরকম যেমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের তুলে নেওয়া উচিত, তেমনি তারা মনে করে এই যে সন্ত্রাস বিরোধী আইন সহ যে কোনো মামলা দিয়ে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেভাবে চলমান নির্বিচার গ্রেফতার ও আটক চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া এই মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত, খ্যাতিমান। এই মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কাজেই সেগুলো তুলে নিতে হবে। এছাড়া দেখেন হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর আগের সপ্তাহেও এক দফা তার ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেছে যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে ইউনূস সরকারকে সেটা বন্ধ করতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের দফতরকে এদিকে নজর দিতে হবে যে কি করে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। এবং হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণও নিশ্চিত করতে হবে, কারণ রাজনীতিতে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখাকে তারা মানবাধিকার বিরোধী তৎপরতা বলে মনে করে। দেখেন, এসব চাপের মধ্যে আওয়ামী লীগ যখন আবারও মিছিল নিয়ে রাজপথে বেরিয়ে এলো তখন আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে যেটা খুব তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দলটি এই এত প্রতিকূলতার মধ্যেও যে সংগঠিত হয়ে চলেছে তার প্রমাণ মেলে এই মিছিলগুলোতে। শুধু মিছিল বের করেছে বলে নয়, দলটি রীতিমতো চিহ্নিত করছে এখন যে কোন মিছিলটি কোন সংগঠন বের করেছে, মানে কোন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ বের করেছে, কোন এলাকায় ছাত্রলীগ বের করেছে। শুধু তাই নয়, আসন ভিত্তিক মিছিলের আয়োজন করছে রাজধানীতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যেমন ফেনী এক আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে, তার ভিডিও দেখা যাচ্ছে। শেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এরপর দেখা যাচ্ছে ঢাকা 14 আসন এবং 13 আসনের নেতাকর্মীরা আলাদাভাবে মিছিল বের করেছেন। এছাড়া ডেমরা এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে এই জায়গা থেকেও যে তার মানে কি আওয়ামী লীগ আসন ভিত্তিক নেতা চিহ্নিত করে দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই আসন বা এই এলাকার এই সুনির্দিষ্ট সংগঠন এই ব্যক্তি বা এই ব্যক্তিবর্গ সংগঠন করবেন এবং তারা মিছিল বের করবেন। তার মানে আওয়ামী লীগ একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠিত হচ্ছে। শুধু সেটা নয়, ঢাকা মহানগর পুলিশ যেটা বলছিল গত কয়েক মাস ধরে যখন কিছুতেই তারা আওয়ামী লীগের মিছিল সামাল দিতে পারছিল না এবং যখন আওয়ামী লীগের মিছিলগুলো বড় হয়ে উঠলো অনেক আকারে, তখন মনে করে দেখুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বারবার বলছিল যে এরা বিভিন্ন জেলা শহর থেকে এসে মানে ঢাকা শহরে জড়ো হচ্ছেন এবং মিছিল আয়োজনের কাজ করছেন এবং সংগঠিত করে রাজপথে মিছিল নিয়ে নেমে যাচ্ছেন। খুলনা বিভাগের নেতাকর্মীরা আলাদা করে মিছিল করেছেন আজকে ঢাকার রাজপথে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গার নেতা কর্মীরা সংগঠিত হয়ে রাজধানীতেও তারা মিছিল নামাচ্ছেন। মানে দলটি আসলে তৃণমূলে ব্যাপকভাবে শক্তি বৃদ্ধি করছে এবং সংগঠিত হচ্ছে এই ভয়াবহ প্রতিকূলতার মধ্যে। আর
আমার কাছে যে জন্য তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে একদিকে যখন ওই যে বিদেশি রাষ্ট্রদূতরা সাবের হোসেন চৌধুরীর কাছে যাচ্ছেন, বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে, অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল, ঢাকা 13 আসন মিছিল বের করছে, ফেনী 1 আসন মিছিল বের করছে, ঢাকা 14 আসন মিছিল বের করছে, তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন, সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন এবং নির্বাচনী আসন ভিত্তিক নেতৃত্ব নির্ধারণ করে দিয়ে, নেতাকর্মীদের নির্ধারণ করে দিয়ে তাদেরকে তাদের তৎপরতা দেখিয়ে দলকে রাজপথে ফিরিয়ে আনতে এবং রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়টা এই মিছিলের খবরগুলো যেভাবে এসেছে তাতে আমার কাছে অত্যন্ত পরিষ্কার বলে মনে হয়েছে যে দেখেন আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে, আমি ডিএমপি নিউজে দেখছি 6 জনকে গ্রেফতার করেছে তারা বিভিন্ন জায়গা থেকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে। এখানে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডিএমপি এখন ছবিগুলো ব্লার করে দিচ্ছে। মানে আমি ঠিক জানি না যে কেন, যেখানে গত কয়েক মাস ধরেই আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন, গ্রেফতার হওয়া মাত্র তারা একজনও বলছেন না যে আমি আওয়ামী লীগ করি না, প্রত্যেকে দলীয় পদ পদবী নাম সহ পুলিশের কাছে দিচ্ছেন। পুলিশ যখন কাদেরকে গ্রেফতার করেছে বলছেন তখন তারা এই ব্যক্তিবর্গের নাম পদ পদবী সহই বলছেন। এখন এই আজকেও যারা গ্রেফতার হয়েছেন বলে বলছে পুলিশ, তাদের মধ্যে এই যে কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি, খাগড়াছড়ি জেলার, মাদারীপুর জেলার, এরকম নানা জায়গার ব্যক্তিবর্গ আছেন। কিন্তু তাদের ছবিটা ডিএমপির নিউজে যে ছবি সর্বশেষ দেওয়া হয়েছে, ছবিগুলো ব্লার করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন জাগে যে তার মানে কি যে কাউকে যে কারো পরিচয়ে গ্রেফতার করা শুরু করেছে কিনা পুলিশ? কারণ মনে রাখবেন ইউনূস সরকার তো প্রতিজন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মী ধরবার জন্য রীতিমতো পুরস্কৃত করার ব্যবস্থা রেখেছেন, আর অন্যদিকে দণ্ডদানের ব্যবস্থা করেছেন সেসব থানার জন্য, যেসব থানার অধীনের এলাকায় আওয়ামী লীগের মিছিল হয়ে যেতে পারবে আর পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না। আমাদের সময় তারা খবর দিচ্ছে যে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 131 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং সেখানে তারা বলছে যে আমি ডিএমপি নিউজে এটা দেখছি না, আমাদের সময় বলছে যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মোহাম্মদ তালেবুর রহমান তাদেরকে জানিয়েছে যে ডিএমপির উত্তরা পূর্ব থানা 6 জন, উত্তরা পশ্চিম থানা 2 জন, গুলশান থানা 24 জন, খিলক্ষেত থানা 4 জন, এরকম করে ডিবি ওয়ারি 22 জন, মতিঝিল থানা 40 জন, মোট 131 জনকে সারাদিনে গ্রেফতার করা হয়েছে। কাজে বুঝতেই পারছেন কি পরিমাণ মিছিল বেরিয়েছিল যে, এবং কত সংখ্যক মানুষ বেরিয়েছিল যে সারা ঢাকা শহর থেকে 131 জনকে পুলিশ গ্রেফতার করে ফেলতে পেরেছে। এবং ওয়ারিতে যেমন যখন মিছিল হয়ে যায় জয়কালী মন্দির এলাকায়, সেখানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশই সেটা জানিয়ে বলেছে যে কারা মিছিলে অংশ নিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। তেজগাঁয় যখন মিছিল হয়েছে পুলিশ বলেছে যে তারা কাউকে গ্রেফতার করতে পারে নাই, প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে কয়েকশো মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিলেন। বাটা সিগন্যাল মোড়ে যখন মিছিল হয়েছে, হঠাৎ করেই মিছিল সংগঠিত হয়েছে, কয়েকশো মানুষের মিছিল হয়েছে, পুলিশ সেখানে গ্রেফতার করতে পারে নাই। পুলিশ অভিযান চালাচ্ছে তেজগাঁয় গ্রেফতার করবার জন্য। বাটা সিগন্যাল মোড়ে মিছিল হয়ে যাওয়ার পরেও পুলিশ অভিযান চালিয়েছে, শনাক্তের চেষ্টা করেছে। কারণ ওই যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু নিজেরাই ছবি দিচ্ছেন, মুখে বেশিরভাগের মাস্ক নাই, ছবি দিচ্ছেন, ভিডিও ছাড়ছেন, এবং পুলিশ এরপর শনাক্ত করে করে কিন্তু গ্রেফতার শুরু করে। শনির আকড়া এলাকায় যে মিছিলটা হয়, স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎ প্রধান সড়কে কয়েকশো মানুষ মিছিল শুরু করে এবং ডেমরার দিক থেকে যাত্রাবাড়ির দিকে অগ্রসর হন, এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো পাশ থেকে হঠাৎ করেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেছিলেন। তখন সেখানকার ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন যে কুড়িল দিক থেকে আসা মিছিলে তারা ধাওয়া দিয়েছিলেন, 3 জনকে আটক করেছিলেন। এখন 131 জন আটকের যে খবর আমাদের সময় দিচ্ছে, প্রশ্ন জাগে যে এটা কবে কাকে কাকে গ্রেফতার করলেন তারা, এবং
এই যে ছবি আবছা করে দিয়ে গ্রেফতারের খবর দেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুরু হলো, আসলে সরকারের দিক থেকে যে বিশাল চাপ আছে যে গ্রেফতার করতেই হবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরই গ্রেফতার করতে হবে, সেই জায়গা থেকে পুলিশ আসলে একরকমের মানে ভীত সন্ত্রস্ত তার চাকরি নিয়ে। এবং উত্তরার দিকে আবার অন্য ঘটনাও ঘটেছে যে প্রত্যক্ষদর্শীদের আমি ভিডিও দেখছিলাম, কালের কণ্ঠের ভিডিওই দেখছিলাম, যে সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মিছিল এত বড় ছিল, পুলিশের পক্ষে গিয়ে তো ওই মিছিল থেকে কাউকে ধরে আনা সম্ভব না। তার মানে পুলিশের দুদিকে ভীতি, একদিকে আওয়ামী লীগের মিছিলের মানে মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে, কাজে সেখানে তারা হঠাৎ করে উপস্থিত হয়ে কি করে গ্রেফতার করে আনবেন সেই ভয়। অন্যদিকে ভয় সরকারি চাপের ভয় যে মিছিল হয়ে গেছে কেন গ্রেফতার নাই, কাজেই তারা গ্রেফতার করছেন। তবে ইউনূস সরকার এই গ্রেফতারের আরাম আনন্দ বেশি দিন চালিয়ে যেতে পারবেন কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্কো বলেছেন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন অব্যাহত না থাকে ইউনূস সরকারের আমলে, এবং তারা ঢালাও মামলা দিয়ে, নির্বিচারে মামলা দিয়ে আটক এবং হয়রানির থামাতে ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন। এবং আন্তর্জাতিক পরিসরে ইউনূসকে যে বারবার গিয়ে বলতে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, পজ করা হয়েছে, তার কারণটাই এটা যে সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা নিবর্তনমূলক আইনে আওয়ামী লীগের মতো একটা দলকে, নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে, ব্যাপক জনসমর্থনের একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে একরকমের বাধ্য করা, সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না। আর আওয়ামী লীগ ঠিক সেই সুযোগটা নিয়েই আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নামতে যাচ্ছে, কারণ রাজপথেই আওয়ামী লীগ